ট্রানকুয়ালিটি, সর্বসাধারণের শান্তি পরিপন্থী অপরাধ সমূহ। যে সকল অপরাধ জনগণের শান্তি বিঘ্ন ঘটায় এরকম অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 8-এ, 8ম অধ্যায়ে। তো এখানে আনলফুল অ্যাসেম্বলি হলো 141 আলোচনা করা হয়েছে আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে। আনলফুল অ্যাসেম্বলি 5টা শর্ত আছে যেগুলো করলে কি হয়, আনলফুল অ্যাসেম্বলি হয়। তো আনলফুল অ্যাসেম্বলি হতে গেলে 5 বা ততোধিক ব্যক্তি দরকার। আনলফুল অ্যাসেম্বলি মানে বাংলা হলো বেআইনি সমাবেশ। বাংলাদেশে যে সমাবেশগুলো হয় শান্তি শৃঙ্খলা সংবিধানের বহির্ভূত, যে বাংলাদেশের 36 নম্বর আর্টিকেলে লফুল অ্যাসেম্বলির কথা বলা হয়েছে। 36 না 37 এমন সম্ভবত 37-এ বলা হয়েছে আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে, লফুল অ্যাসেম্বলি। তো লফুল অ্যাসেম্বলি সাংবিধানিক ভাবে অনুমোদিত, কিন্তু আনলফুল অ্যাসেম্বলি তখনই হয় যখন সংবিধান বহির্ভূত ভাবে কোনো অ্যাসেম্বলি করা হয়। তো এখানে বলা হয়েছে যে দণ্ডবিধির 141 অনুযায়ী বলা হয়েছে যে 5 বা ততোধিক ব্যক্তি যখন একত্র হয়ে কোনো সমাবেশে তাদের যে অবজেক্টিভ আছে, সাধারণ যে অবজেক্টিভ আছে সেগুলো প্রতিপালন করার জন্য যখন একত্রে হয় তখন এটাকে বলা হয় আনলফুল অ্যাসেম্বলি। এখানে 5টা কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। 5টা শর্ত দেওয়া আছে। কয়টা? 5টা শর্ত। তো 1 নম্বর মানে 5টা শর্ত বলতে কি, 5টা যে কন্ডিশন, সে কন্ডিশনগুলো ফিল আপ হলে তাকে আনলফুল অ্যাসেম্বলি বলা যাবে। তো প্রথম নাম্বার বলা হয়েছে যে অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদান করে কি করবে, সরকার, আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করবে, যে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভীতি প্রদর্শন করবে। এখানে কয়েকটা ইংলিশ শব্দ আছে। একটা হলো যে ক্রিমিনাল ফোর্স, আর হলো শো অফ ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্সটা কি, যে অপরাধ ঘটানোর জন্য কেউ কাউকে যখন কি করবে, তার যে কাজ করার যে অধিকার আছে সেটাতে বাধা প্রদান করবে, আর যেটা তা মানে করতে নিষেধ আছে সেটা করতে তাকে উৎসাহিত করবে। এরকম কাজকে যখন মানে বাধ্যবাধকতা দ্বারা করা হয় তখন সেটাকে বলা হয় ক্রিমিনাল ফোর্স। তো এই ক্রিমিনাল ফোর্স করবে, ক্রিমিনাল ফোর্সের মাধ্যমে কি করবে, ভয় দেখাবে। কাকে ভয় দেখাবে? একটা হলো সরকারকে, একটা আইন পরিষদকে, আর হলো যে পাবলিক সার্ভেন্ট, সরকারি যে কর্মকর্তা, সেই সরকারি কর্মকর্তাকে ভয় দেখাবে তাদের কাজ পরিচালনা ক্ষেত্রে। কি করে? ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করে। তাহলে এখানে 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। একটা হলো সরকার, একটা লেজিসলেচার আইন বিভাগ, আর 3 নম্বরটা বলা হয়েছে পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী। এই 3 ধরনের ব্যক্তিকে কি করবে, ভয় দেখাবে। কিসের ভয়? যে তার যে কাজ করার মানে কাজ করতে তাকে বাধ্য করার জন্য ভয় দেখাবে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে কাজ করা দরকার 5 বা ততোধিক ব্যক্তি অপর ব্যক্তিকে সেটা করতে বাধ্য করার জন্য ভয় দেখাবে বা বল প্রয়োগ করবে। এটাকে তখন বলা হবে আনলফুল অ্যাসেম্বলি। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো আইনগত যে কার্যকলাপ আছে সেটা মানে বাস্তবায়ন করতে বাধা দান করবে। আবার যদি কোনো লিগ্যাল প্রসেস আছে, যে লিগ্যাল প্রসেসে কাজ করে কোনো সরকারি কর্মচারী বা সরকার বাকে, সেই প্রসেসটাকে কি করবে, বাধাগ্রস্ত করবে, মানে বাধা দান করবে। তাহলে এক্সিকিউশন অফ অ্যানি ল মানে আইনের যে কার্যকারিতা সেটা কি করবে, বাধাগ্রস্ত করবে। যেমন দেখা গেল যে একজন আইন প্রয়োগকারী হিসেবে একজন পুলিশ
পুলিশ কি করলো, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেল, তখন 5 জন ব্যক্তি বা 5 বা ততোধিক ব্যক্তি ওই পুলিশকে যখন যৌথভাবে বাধা প্রদান করলো, তখন সেটাকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি বা লিগ্যাল প্রসেসে বাধা প্রদান। যেমন একটা আইন কি হলো, যে আইন করার একটা বাজেট ধরা গেল, যে উপজেলায় অনেক বাজেট হয় বা অনেকটা নিয়ম শৃঙ্খলা রক্ষারিয়া হয়, তাদের কি বলে বিধিমালা তৈরি হয়। তো এটা তৈরি করতে গিয়ে কি করলো, 5 বা ততোধিক ব্যক্তি উপজেলার মধ্যে গিয়ে তাদের যে বাজেট প্রণয়ন বা এতে সেটাতে বাধাগ্রস্ত করলো, বা কোনো ডাক তোলা হলো কোনো সম্পত্তি, পুকুর বা কোনো জমি জমা, তখন সেটাতে বাধাগ্রস্ত করলো। তো এই যে বাধাগ্রস্ত যখন 5 বা ততোধিক ব্যক্তি করবে, তখন সেটাকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হলো যে মিথ্যিপ বা ক্রিমিনাল ট্রেসপাস। মিথ্যিপ, মিথ্যিপ জিনিসটা কি? এটা হলো 159 আছে, 159 আছে সংজ্ঞা, আর 160 আছে পানিশমেন্ট। তো মিথ্যিপটা হলো একটা, এটা হচ্ছে এক ধরনের কি একটা ক্ষতি করা কাজ। যেমন দেখা গেল যে গরু, আর হ্যাঁ? মিসিপটা 425। ও 425, আমি ওই সরি 425, আমি তো ইয়েটা ভুলে গেছি। 159 তো আছে মনে হয় কি যেন, এপ্রিল এপ্রিল। মারামারি, মারামারি, এই দুটো সব জিনিস সিম্পল, তো আমি ওটা গুলাই ফেলছি। হ্যাঁ, এগুলো তো মারামারি বা এই যে মিসচিপ, এগুলো হলো ছোট ধরনের অপরাধ। এগুলো সাধারণত টর্টের মধ্যে পড়ে। হ্যাঁ, টর্ট আইন পড়ছেন কি আপনারা? টর্টের মধ্যে এই জিনিস ছোট ছোট ইয়েগুলো পড়ে। তো এখানে হলো যেমন দেখা গেল যে কয়েকটা গরু নিয়ে যায় একজনের ফসলের মধ্যে, কি করলো, ছেড়ে দিল। এই যে ছেড়ে দিয়ে তার ক্ষতি করলো, এটাই কিন্তু মিথ্যিপ। হ্যাঁ, তো এই মিথ্যিপটা যখন 5 বা ততোধিক ব্যক্তি করবে, তখন সেটাকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি। দেখা গেল যে একজনের ধানের যে শস্য আছে, সে ধান শস্যতে 5 জন ব্যক্তি গিয়ে তাদের কি করলো, গরু বা ছাগল ছেড়ে দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করলো, তখন এটা আনলফুল অ্যাসেম্বলি হবে। আরেকটা হলো ক্রিমিনাল ট্রেসপাস। এই ক্রিমিনাল ট্রেসপাসটা আছে কোথায়? 447-এ, 441, 441 যে ক্রিমিনাল ট্রেসপাসের কথা বলা আছে। তো ওই যে ক্রিমিনাল ট্রেসপাসের এই ইয়েটা হলো যে অপরাধমূলক কোনো কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে কারো জমিতে যে অবস্থান করা। তো সেই কথাটা বলা হয়েছে, এই ক্রিমিনাল ট্রেসপাসটা যখন 5 বা ততোধিক ব্যক্তি ঘটাবে, তখন সেটাকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি। তারপর 4 নম্বরে ওই যে বলা হচ্ছে যে ক্রিমিনাল ফোর্স বা ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করে বা ক্রিমিনাল ফোর্স দেখিয়ে কি করবে, কারো যে অধিকার আছে, পথের অধিকার, তারপরে হলো পানির অধিকার, ইনকর্পোরিয়াল অধিকার। ইনকর্পোরিয়াল অধিকার বলতে কি বোঝাচ্ছে, যে তার যে অশরীরী অধিকার, সেই অধিকারগুলো, অশারীরিক অধিকার কি করব, অশারীরিক অধিকার বলতে যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, তারপরে হলো কপিরাইট, এই ধরনের যে অধিকারগুলো আছে অশরীরী, সেই অধিকারগুলো থেকে তাকে কি করছে, বাধাগ্রস্ত করছে। একটা হলো তার রাস্তার অধিকারের কথা বলা হয়েছে, একটা পানির অধিকারের কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে অশরীরী অধিকার। অশরীরী অধিকার গুলো কি কি? তার মধ্যে আমি যে বললাম, প্যাটেন্ট হতে পারে, কপিরাইট হতে পারে, ট্রেডমার্ক হতে পারে, তারপরে আছে যে তার কি বলে সুনাম রক্ষার যে অধিকার, এই যে এগুলো তো অশরীরী অধিকার। তো এই অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করার উদ্দেশ্যে 5 বা ততোধিক ব্যক্তি তাকে বাধাগ্রস্ত করছে। কিভাবে? ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করে বা ক্রিমিনাল ফোর্সের ভয় দেখিয়ে তার যে অধিকার। আরেকটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটা আমি করছি। তাহলে এখানে 4 ধরনের অধিকারের কথা বলা হচ্ছে। একটা সম্পত্তির অধিকার, একটা হলো রাস্তার অধিকার, একটা হলো পানির অধিকার, আর একটা হলো অশরীরী অধিকার। এই অধিকারগুলো থেকে তাকে
বাধাগ্রস্ত করছে বা বঞ্চিত করা হচ্ছে। 5 নম্বরে বলছে যে ওই যে বললাম যে তার যে কাজ করতে যে সে বাধ্য, সে কাজ করা থেকে তাকে বিরত রাখছে, আর যেটা সে মানে পালন করতে বাধ্য নয় তাকে সেটা করতে বাধ্য করছে। এই ধরনের কাজ করতে তাকে অধিকার প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ করে তাকে এই কাজগুলো করতে তাকে বাধ্য করছে। যখন এই বাধ্যবাধকতাটা 5 জন বা ততোধিক ব্যক্তি মিলে করে, তখন এটাকে আনলফুল অ্যাসেম্বলি বলা হয়। তারপরে ব্যাখ্যা আছে, হ্যাঁ, একটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাতে বলা হচ্ছে যে, ব্যাখ্যাটাই কি বলা হচ্ছে, an assembly which was not unlawful when it is assembled may subsequently become an unlawful assembly। এটা তো দেখা গেল যে একজন ব্যক্তি এখন কোনো এক বন্ধুর সাথে রাস্তায় যাচ্ছে, তো সেই বন্ধুটা যাচ্ছে যার সাথে যাচ্ছে, সে তাকে বলছে যে চল আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। এখন সে দেখছে যে এরকম আরো 10 জন ব্যক্তি আছে, তার সাথে সেই ব্যক্তি ওখানে উপস্থিত হয়ে দেখছে যে এটা মারামারি বা কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব, এই জন্য তারা এখানে একত্রিত হয়েছে। প্রাথমিক অবস্থাতে সে যদি গেল একসাথে, তখন সেটা আনলফুল ছিল না, একজন বন্ধু আরেক বন্ধুর সাথে যেতেই পারে। তো দেখা গেল যে পরবর্তীতে অবস্থান করে যদি সেই মানে অ্যাসেম্বলির যদি আনলফুল এটা জেনেও যদি সে ওখানে অবস্থান করে, তখন সেটাকে আনলফুল অ্যাসেম্বলি হিসেবে গণ্য করা হবে। তার মানে এখানে শুরুতে অ্যাসেম্বলিটা কি ছিল না, আনলফুল ছিল না, কিন্তু পরবর্তীতে সেটা আনলফুল অ্যাসেম্বলি হিসেবে পরিণত হয়েছে। সেটা এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে যখন শুরুতে একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি হিসেবে গণ্য নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা আনলফুল অ্যাসেম্বলি হতে পারে। 142 ধারায় বলা হচ্ছে যে আনলফুল মেম্বার কে, আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হবে সেটা বলা হয়েছে। তো আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হবে যে ব্যক্তি কি হয় ওই আনলফুল অ্যাসেম্বলির যে শর্তাবলী সেই সম্পর্কে সচেতন হয়ে, সে আনলফুল অ্যাসেম্বলির যে শর্তাবলী বা কি বলে সে আনলফুল অ্যাসেম্বলির উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে ইন্টেনশনালি ভাবে যদি সে সেটাতে জয়েন করে এবং চালিয়ে যায়, কার্যক্রম চালিয়ে যায়, তখন তাকে বলা হবে এই আনলফুল অ্যাসেম্বলির মেম্বার। শর্ত হলো কয়টা? প্রথমে হলো সে এই যে আনলফুল অ্যাসেম্বলির যে উদ্দেশ্য আছে সেটা সম্পর্কে সে সচেতন থাকবে। 2 নাম্বার হলো যে ইন্টেনশনালি সে জয়েন করবে। আর 3 নাম্বার হলো সে এই জয়েন করার পর সেটা কন্টিনিউ চালিয়ে যাবে। এই 3টা শর্ত যখন কোনো ব্যক্তি করবে, তখন তাকে সে আনলফুল অ্যাসেম্বলির সদস্য হিসেবে গণ্য করা হবে। 43-এ বলা হয়েছে পানিশমেন্ট সম্পর্কে। পানিশমেন্ট, আনলফুল অ্যাসেম্বলির পানিশমেন্ট বলা হয়েছে, whoever is a member of unlawful assembly shall be punished with imprisonment of either description for a term which may extend to 6 months or with fine or with both। তো এখানে 6 মাস তার হবে বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে বেআইনি সমাবেশের যে কি বলে কারাদণ্ড, যে 6 মাস কারাদণ্ড, সেটা সশ্রম না বিনাশ্রম, অথবা সশ্রম বা বিনাশ্রম, মানে এখানে সশ্রম একটা থাকতে পারে, বিনাশ্রম একটা থাকতে পারে, সশ্রম বা বিনাশ্রম একটা ইয়েতে থাকতে পারে, আবার সশ্রম এবং বিনাশ্রমও থাকতে পারে। তাহলে উত্তর হবে সশ্রম বা বিনাশ্রম, সশ্রম বা বিনাশ্রম। আর এর শাস্তি হলো 6 মাস, হতে পারে অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখানে বা দিয়ে আছে, অর বোধ, এই অর আছে, এই কারণে এটাকে যদি 6 মাস এবং অর্থদণ্ড থাকে তাহলে এটা দেওয়া যাবে না। এটা
প্রত্যেকটা পানিশমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, কারণ যখন অপশানে 4টা অপশন দেয় সেখানে অর বা এবং অ্যান্ড এই জিনিসগুলোর আর ইয়ে থাকে না, মনে হয় যে অ্যান্ড এরটাই হবে, মনে হয় এরকম মনে হয়। তো এই কারণে এটা লক্ষ্য করতে হবে সবাইকে যে অর কোথায় আর কি বলে অ্যান্ড কোথায়। যেমন দেখা গেল যে কিছু কিছু জায়গাতে আছে অ্যান্ড দিয়ে আছে, সেখানে অর নাই। 144 নম্বরে বলা হচ্ছে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ, জয়নিং আনলফুল অ্যাসেম্বলি আর্মড উইথ ডেডলি ওয়েপন। ওয়েপন থেকে ডেডলি এই শব্দ এসছে, তাহলে ডেডলি মানে হলো মারাত্মক অস্ত্র। এগুলো অস্ত্র দ্বারা কি হয়, মানুষ মারা যাবার সম্ভাবনা আছে, এই ধরনের অস্ত্রকে ডেডলি ওয়েপন বলা হয়। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দেখা গেল যে কি হলো, বড় একটা রামদা নিয়ে সে বেআইনি সমাবেশে যোগদান করলেন। তো যখন এই ধরনের অস্ত্র নিয়ে কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করবে, তখন এই 6 মাস পানিশমেন্টটা 2 বছর হয়ে যাবে। 2 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে। কিন্তু হলো যে এই পানিশমেন্ট গুলো সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। 145 ধারায় বলা হয়েছে যে জয়নিং অর কন্টিনিউইং অ্যান আনলফুল অ্যাসেম্বলি নোয়িং ইট হ্যাজ বিন কমান্ডিং টু ডিসপাস, মানে হলো যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে কোনো সমাবেশ, বেআইনি সমাবেশকে, তখন কোনো এক ব্যক্তি সেটা জেনে শুনে পরবর্তীতে তাও যোগদান করে সেই সমাবেশে, তখন সেই সমাবেশের শাস্তি 6 মাসের জায়গায় 2 বছর হয়ে যাবে। বেআইনি সমাবেশ, কিন্তু সেটা নিষেধ করে দিয়েছে, যে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনগতভাবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গিয়ে কি করলো, বলে দিল যে এখানে এই যে অ্যাসেম্বলি করা যাবে না, এটা বেআইনি, করা যাবে না। ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও ওই 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে কি করলো, সেখানে যোগদান করে অবস্থান করলো, তাহলে সেই শাস্তি 2 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবার আসি যে দাঙ্গা, রায়োটিং। রায়োটিং মানে হলো দাঙ্গা। তো এই দাঙ্গা আর আনলফুল অ্যাসেম্বলি এই দুটা হলো কি, হলো যে ব্যক্তি কি করবে, হুইভার ইজ গিলটি অফ রায়োটিং, সরি এখানে হুইভার ফোর্স অর ভায়োলেন্স ইজ ইউজড বাই আনলফুল অ্যাসেম্বলি। এই যে এখানে শব্দ আছে 2টে, ফোর্স অর ভায়োলেন্স আর হলো প্রসিকিউশন অফ দ্য কমন অবজেক্ট। প্রসিকিউশন অফ দ্য কমন অবজেক্ট অফ সাচ অ্যাসেম্বলি, মানে প্রসিকিউশন অফ কমন অবজেক্ট, এটা আর ফোর্স আর ভায়োলেন্স, এই 2 শর্ত যখন থাকবে তখন সেটাকে রায়োটিং বলা হবে। আনলফুল অ্যাসেম্বলির সাথে যখন ফোর্স অ্যান্ড অর ভায়োলেন্স, ফোর্স এবং ভায়োলেন্স যখন যুক্ত হবে, ফোর্স মানে তো বোঝা যায় বল এবং হিংস্র যে প্রয়োগ, ভায়োলেন্স যদি যোগ হয় তখন সেটাকে রায়োটিং বলা হয়। কিন্তু কখন, ওই যে অ্যাসেম্বলির সেই উদ্দেশ্যটা চরিতার্থ করার জন্য, বাস্তবায়ন করার জন্য যখন এই ফোর্স বা ভায়োলেন্স যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হবে রায়োটিং। 147-এ বলা হয়েছে পানিশমেন্ট ফর রায়োটিং, হুইভার ইজ গিলটি অফ রায়োটিং শ্যাল বি পানিশড উইথ imprisonment of either description for a term which may extend to 2 years or with fine or with both। তো এটাও বলা হয়েছে 2 বছর অর ফাইন, মানে 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে হতে পারে। তো এই পানিশমেন্ট গুলো কিন্তু সশ্রম বা বিনাশ্রম, প্রত্যেক জায়গাতে একই কথাই বলা হচ্ছে যে সশ্রম বা বিনাশ্রম যেটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এবার আসলো 148-এ। 148-এ কি হলো, এই যে ডেডলি ওয়েপন, এই দাঙ্গার সাথে ডেডলি ওয়েপনটা যোগ হলো। এর আগে আমরা তো পড়লাম যে ডেডলি ওয়েপন কাকে বলে, যেটা যে
মারণাস্ত্র অস্ত্র মৃত্যু ঘটানো যায় সেই ধরনের অস্ত্রকে তিনটা শব্দ, তিনটাই বেসিক্যালি। একটা হলো অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির সাথে হলো রাইটিং, রাইটিং এর সাথে হলো ডেডলি ওয়েপন। এই তিনটা যোগ হয়ে এখানে যখন একটা সমাবেশ হবে তখন সেখানে তার শাস্তি হবে 3 বছর, অর উইথ বোথ ফাইন অর উইথ বোথ, মানে 3 বছর হতে পারে, অর্থদণ্ড হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু সত্য হলো এই ধরনের শাস্তিগুলো সশ্রম বা বিনাশ্রম। তার মানে এই চ্যাপ্টারের প্রায় অপরাধগুলো হলো সশ্রম বা বিনাশ্রম হতে পারে। একশো 49, এটা হলো কি বলা হয়েছে যে কমন অবজেক্ট। আমরা যেটা পড়েছি কমন অবজেক্ট, কমন ইন্টেনশন আর কমন অবজেক্ট। 34 ধারা এবং 149 ধারার মধ্যে পার্থক্য, এটা লিখিত পরীক্ষা এবং ভাইভাতে খুবই আসে। তো এই 149টা আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে কমন অবজেক্ট শব্দটা খুবই ইউজ করা হয়, প্রসিকিউশন অফ কমন অবজেক্ট। তার মানে সেই যে উদ্দেশ্যে আনলফুল অ্যাসেম্বলিটা করা হচ্ছে তার উদ্দেশ্য সম্পর্কে সকল সেই ব্যক্তি যদি কোনো কাজ করে থাকে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। মানে এখানে উপস্থিত হওয়া জরুরি না, সেখানে হলো জানাটা হলো জরুরি। মানে সেই যে মানে আনলফুল অ্যাসেম্বলির উদ্দেশ্য সম্পর্কে সকলেই অবগত থাকতে হবে, তাহলে সে পানিশমেন্টের জন্য দায়ী হবে প্রত্যেকটা ব্যক্তি। 150 নম্বর হলো, আগে গেল হলো যে বেআইনি সমাবেশে ফোর্স করলো, রাইটিং হলো। এবার বলছে যে লোক ভাড়া করা, লোক ভাড়া করা। যখন এই আনলফুল অ্যাসেম্বলি করার জন্যে যখন কি করবে, লোক ভাড়া করবে বা ভাড়ার কার্যে সাহায্য করবে, তখন এই ধরনের যাদের ভাড়া করা হলো তারাও এই বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে এবং ওই অনুরূপভাবে অন্যান্য সদস্যদের মতো তারাও অপরাধে কি হবে, দায়ী হবে। এই যে আনলফুল অ্যাসেম্বলির জন্য দায়ী হবে যাদের ভাড়া করে নিয়ে আসা হলো বা ভাড়ার কাজে ব্যবহার করা হলো। 151 নাম্বার বলা হয়েছে knowingly joining continuing in assembly of 5 or more persons after it has been committed to disperse। ওই যে এর আগে আমরা পড়লাম যে আনলফুল অ্যাসেম্বলি কি করলো, ছত্রভঙ্গ করে দিল। তো এখানে বলা হয়েছে ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও 5 বা ততোধিক ব্যক্তি যখন গণশান্তি বিঘ্ন করার উদ্দেশ্যে কি করবে, সশরীরে অবস্থান করবে, তখন তাদের শাস্তি হবে 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে। কিন্তু শর্ত হলো তারা এখানে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, এখানে 5 বা ততোধিক ব্যক্তি সেটা জেনে আইনানুগ নির্দেশকে অমান্য করে সশরীরে অবস্থান করে। তাহলে এখানে হলো যে ছত্রভঙ্গ করে দিয়েছে সেটা সম্পর্কে সে জানে, তারপরে হলো আইনানুগ নির্দেশ সে অমান্য করলো। 3 নাম্বার হলো সে সশরীরে কি করলো, অবস্থান করলো, তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে আর না পড়লে ব্যক্তি যখন কি করবে, গণশান্তি বিঘ্ন ভঙ্গ করে রাস্তার মাঝখানে প্রকাশ্য স্থানে কি করবে, ঝগড়া করবে, তখন সেটাকে বলা হবে অ্যাফ্রে বা মারামারি। তাহলে পাবলিক পিসটা কি করবে, পাবলিক পিসটা যে গণশান্তিটা কি বিঘ্ন ঘটাবে বা ভঙ্গ করবে, আর ভঙ্গ করে কি করবে, 2 বা ততোধিক ব্যক্তি
প্রকাশ্য স্থানে ঝগড়া করবে। তাহলে এখানে 2 বা ততোধিক ব্যক্তি হতে হবে, প্রকাশ্য স্থান হতে হবে, আর গণশান্তি ভঙ্গ করার কাজ করতে হবে। এই 3টা কাজ করলেই তাকে এফরে বা মারামারি বলা হবে। 3টা শর্ত। 1 নম্বর হলো 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, প্রকাশ্য স্থান হতে হবে, আর কি করবে, গণশান্তি ভঙ্গ করার কাজ করবে। তাহলে এই মারামারি সংগঠনের শাস্তি কি? এখানে শাস্তিটা হলো, এটা সশ্রম বা বিনাশ্রম। এই প্রশ্নটা দেয়, এই প্রশ্নটা অবশ্যই এটা আপনার হাইলাইট করে রাখবেন। সেটা হলো যে সশ্রম বা বিনাশ্রম, এই 160 ধারার যে পানিশমেন্ট, সশ্রম বা বিনাশ্রম। 1 মাস হতে পারে, অর্থদণ্ড বা উভয়। অর্থদণ্ডটা কি? 100 টাকা। তাহলে 1 মাস বা অর্থদণ্ড 100 টাকা বা উভয় দণ্ড। এটা কোনো টাকা হলো না, এটা কি হলো? পানিশমেন্ট 1 মাস এবং 100 টাকা। তাহলে চ্যাপ্টার 8 আমরা শেষ করলাম। উপস্থিত আছে 20 জন। আজকে ভালোই, আজকে সর্বোচ্চ মনে উপস্থিতি। গোলাম কিবরিয়া ভাই। জি স্যার। বেআইনি সমাবেশ হতে গেলে কতজন লোক দরকার? বেআইনি সমাজ ছিল 5 জন সর্বনিম্ন, 5 বা ততোধিক। 5 জন। হ্যাঁ, ঠিক আছে ভাই। অপরাধমূলক বল প্রয়োগ, হ্যাঁ, অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদান করে কোন কোন কর্তৃপক্ষকে কি করে ভীতি প্রদর্শন করার কথা বলা হয়েছে 1 নম্বর শর্তে? ওটা স্যার কোন কোন কর্তৃপক্ষ? একটা হচ্ছে সরকার, আরেকটা হচ্ছে যে আইন বিভাগ, যেটা লেজিসলেটরাল, আরেকটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, সরকারি যে কর্মচারী। এই 3 শ্রেণীর লোককে ভিত্তি প্রদর্শন বা করা। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়াসিন ভাই, জি, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি পরের 2টা শর্ত বলেন, 2য় এবং 3য় নাম্বার। স্যার, 2য় নম্বর হচ্ছে এখানে আইন এবং আইনগত ব্যবস্থা নিয়ে যে বাধা সৃষ্টি করা। হুম। আর